নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। বাংলার বিজেপি সরকার ক্ষমতায়, বিজেপির এক নিশান, এক বিধান, এক সংবিধান। আর এই পথেই অগ্রসর হতে চলেছে কি পশ্চিমবঙ্গ? বাংলায় কি চালু হবে অভিন্ন দেওয়ানি বিধির সংক্রান্ত বিল? সূত্রের খবর, আগামী সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এই অভিন্ন দেওয়ানি বিধির সংক্রান্ত বিল পেশ। আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করতে পারেন। আর এর ফলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে দেশের চতুর্থ রাজ্য হিসেবে বাংলার নাম যুক্ত হতে পারে। বর্তমানে দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গে এই বিল বিধানসভায় পাশ হলে এই রাজ্যই হবে দেশের চতুর্থ রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের এটি অন্যতম বড় নীতিগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন শুনবো। কমিশনারের ফোন থেকে कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। এই অভিন্ন দেওয়ানি বিধি, এই বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আজকে চলুন আলোকপাত করব কয়েকটি প্রশ্নের দিকে, জানবো তার উত্তর। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদাকে প্রশ্ন রাখবো যে কেন এই আইন, সংবিধানে এই আইনের উল্লেখ কি রয়েছে? হ্যাঁ অপরূপা, আমরা যদি দেখি যে বিধানসভা নির্বাচনে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে সংকল্প পত্র প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ যেটা ইস্তেহার আমরা বলি চলতি কথায়, সেই ইস্তেহারে বিভিন্ন যে ইস্যুগুলো ছিল, অর্থাৎ এই বাংলার যে দিশাগুলো ছিল, তারা বাংলার জন্য যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কি কি করতে চায়, তার মধ্যে এই অন্যতম ইস্যুটা ছিল হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, যার নাম হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু এই প্রেস কনফারেন্স করে ওই সংকল্পপত্র যেদিন প্রকাশ হয়েছিল এপ্রিল মাসে, সেদিন তিনি কিন্তু এটা বলে গেছিলেন যে সারা দেশে ধীরে ধীরে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে, এ রাজ্যের ক্ষেত্রেও সেটা হবে। কারণ এক দেশে বিভিন্ন রকম আইন থাকতে পারে না, ধর্মের ভিত্তিতে বিভিন্ন রকম আইন থাকতে পারে না। তো সেই জায়গা থেকে কিন্তু তখনই তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে কোনো সম্প্রদায়ের মানুষ 5 জন বা 4 জনকে বিবাহ করবেন, আর কোনো সম্প্রদায় একটি বিবাহ হবে, এইভাবে চলতে পারে না। তাই সেই অভিন্ন দেওয়ানি বিধি, যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, এই আইন, এইটা কিন্তু আনা হবে এবং সেটা আনা হচ্ছে। ভারতবর্ষের মধ্যে 4টি রাজ্যে এই আইনটা এখন লাগু আছে। অসম আছে, গুজরাট আছে, গোয়া আছে এবং পশ্চিমবঙ্গ তার সঙ্গে অ্যাড হলো। এবার যদি বলি যে আমরা যে এই অভিন্ন দেওয়ানি বিধিটা কি, এটা হচ্ছে এমন একটি প্রস্তাবিত আইন ব্যবস্থা যার প্রধান লক্ষ্য হচ্ছে ধর্ম বা জাতি নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের জন্য পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে একক ও অভিন্ন নিয়ম চালু করা। সহজ কথায় যদি বলি আমি, যে এই আইন যদি চালু হয় তাহলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যে নিজস্ব ব্যক্তিগত আইন, সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং সব নাগরিক কিন্তু এই আইনের আওতায় আসবেন, অর্থাৎ একই দেওয়ানি আইনায় আসবেন। এবার আমরা যদি দেখি কি কি, আমরা যদি দেখি যে বিভিন্নভাবে এই আইন রয়েছে, যে আমাদের দেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের 44 ধারায় যেটা বলা হয়েছে যে ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি ডিপিএসসি, এইটা 44 নম্বর অনুচ্ছেদে দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা বলা হয়েছে। এটা বলা হয়েছে, কিন্তু সেটা এমনভাবে বলা হয়েছিল যে সরাসরি এই আইন বলবৎ করা যেত না, অর্থাৎ দেওয়া যেত না।
তাই যেমন বর্তমানে আমাদের এখানে যে আইন আছে তাতে কি আছে না, ফৌজদারি আইন যেরকম, যেমন চুরি বা খুনের যে সাজা সবার জন্য এক, কিন্তু পারিবারিক বিষয়গুলো, হিন্দু বিবাহ অ্যাক্ট 1955 বা মুসলিম পার্সোনাল ল 1937, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আলাদা ছিল। এই তাই এই সংবিধান বিশেষজ্ঞদের মতে এই এই যে বিভিন্ন নির্দেশমূলক নীতি যেটা অনুচ্ছেদ 44 নম্বরে ছিল, সেই 44 নম্বরের যে নির্দেশ সেটা কিন্তু অনেকটা এতদিন দুর্বল ছিল। সেই দুর্বল আইনটাকে, মানে একটা জিনিস কার্যকর করার কথা বলা হয়েছে কিন্তু এটা কোনোদিন কার্যকর হয়নি। যেমন এখানে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট যেটা আমরা বলি, হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, অর্থাৎ হিন্দু উত্তরাধিকারী আইন। আবার মুসলিমদের জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল, এটা আলাদা রয়েছে। আবার খ্রিস্টান ও পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন চালু রয়েছে। এইবারে হচ্ছে যে এই অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু হলে এই পৃথক ব্যক্তিগত আইনগুলি বদলে যাবে এবং সবার জন্য একটি দেওয়ানি আইন কার্যকর হবে। অর্থাৎ এই যে ধর্মের ভিত্তিতে মৌলিক অধিকারের সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির যে সম্পর্ক, তাতে সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে ধর্মের মৌলিকের কথা বলা হয়েছিল, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 26-এর খতে বলা হয়েছে প্রতিটি সম্প্রদায়ের বা তার কোনো শাখা তার ধর্মের নিজস্ব বিষয়গুলি পরিচালনা করবে। আবার অনুচ্ছেদ 29-এ বলা হয়েছে স্বতন্ত্র সংস্কৃতি সংরক্ষণের অধিকার সেখানে দেওয়া হয়েছে। আবার অনুচ্ছেদ 26A-তে বলা হয়েছে অন্যান্য মৌলিক অধিকারের অধীন, মানে এই যে দেওয়া অধিকার এটা প্রত্যেকের কাছে অধীন নয়, অর্থাৎ কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করা যাবে না। এই যে একটা ঘোলাটে বিষয় ছিল না বিভিন্ন ধর্মের ভিত্তিতে, হ্যাঁ, কিন্তু 44-এ আবার বলছে, 44 নম্বর ধারায় বলছে অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে কিন্তু বলা হয়েছে। তো এই বিষয়টা, ঘোলাটে বিষয়টাকে এইবারে কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু বলা হয়েছে যে এই আইন এবারে কার্যকর হবে। অর্থাৎ আমি হিন্দু, আরেকজন মুসলিম, আরেকজন খ্রিস্টান, এই তিনজনের 3 রকম আইন, এটা কিন্তু হবে না, এই ধর্মের ভিত্তিতে আইন হবে না। আমার জন্য বিবাহ বিচ্ছেদের যা আইন হবে, মুসলিমের জন্য তাই আইন হবে, খ্রিস্টান বা পার্সি তার জন্য একই আইন হবে, এটাই হচ্ছে বলা হচ্ছে। এবং আগামী সোমবার 29শে জুন এই বিল আমাদের বিধানসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত যা ঠিক আছে, এর সঙ্গে কিন্তু আরো কয়েকটি বিল পেশ হবে, কিন্তু এই বিলটা কিন্তু মনে হয় আমাদের সকলের জন্য, যেহেতু আমরা ভারতবাসী, আমাদের একটাই দেশ, সেহেতু আমাদের মনে হয় যে এই আইনটা কিন্তু কার্যকর বা বলবৎ হওয়া ভীষণ প্রয়োজন। অপরূপ। একেবারে দাদা, এখানেই প্রশ্ন, যেমনটা আপনি বর্ণনা করলেন, সেক্ষেত্রে এক দেশ এক নিয়ম, এটা কোথাও গিয়ে একটা সুনির্দিষ্ট পথে এগোলে মানুষের ক্ষেত্রে অনেক স্বচ্ছ একটা আইনগত দিকে কিন্তু একটা দৃষ্টি, বলা যায় স্বচ্ছ দৃষ্টি একটা সামনে আসবে। কিন্তু তা পরেও এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এত বিতর্ক কেন? না, দেখো, যে কোনো জিনিস আমরা যদি দেখি যে আমাদের বহু ভাষাভাষী, বর্ণ, ধর্ম, ভাষা, এই যে আমাদের ভারতবর্ষে বহু ভাষাভাষী মানুষ বাস করে, হ্যাঁ, তাদের বিভিন্ন রকম জাতপাত, এসব অনেক বিষয় আছে। ফলে প্রত্যেকের মধ্যেই এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কাজ করবে, মানে এটা স্বাভাবিক। কারণ আমাদের দেশে এতজন বিষয়, যে আমার যদি হাতের 5টা আঙ্গুল কি সমান, হাতের 5টা আঙ্গুল সমান নয়। ফলে এই বিতর্ক থাকবে, যে কোনো জিনিসে বিতর্ক না হলে সেটা কিন্তু স্বচ্ছতা থাকে না। বিতর্কের মধ্য দিয়েই কিন্তু আলোচনার মাধ্যমে একটা ভালো জিনিস বেরিয়ে আসে। আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন তো তারা বোঝেনি, যদি আমরা বলি যে এখন প্রযুক্তি এতটাই উন্নত, অনেক কিছু কিন্তু বদল এসেছে, তেমনই কিন্তু আমাদের সংবিধানেরও কিন্তু একের পর এক সংশোধন করে সেটা বদল হয়েছে। তা সে বদল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা দেশে বিভিন্ন জাতি, ভাষাভাষীর মানুষ থাকতেই পারে, কিন্তু তারা তো প্রত্যেকেই তো ভারতবাসী, তারা প্রত্যেকেই তো রাষ্ট্রীয় নাগরিক, একটা রাষ্ট্রের নাগরিক। তাহলে তারা যদি একটা রাষ্ট্রের নাগরিক হয়, তার জন্য তো একটা আইনই বলবৎ হবে। পৃথিবীর কোনো দেশে কি এরকম আছে যে একটা দেশে
ভিন্ন জাতি আছে বলে, ভিন্ন ধর্মের মানুষ আছে বলে হুম তাদের একই আইন হতে হবে, এরকম তো কোথাও নেই। হুম আমরা যদি একটু দেখি যে ভারতের কোথায় কোথায় এই আইন কার্যকর হয়েছে এখন অব্দি, প্রথমে আমি যদি দেখি 2025 সালের 27শে জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে উত্তরাখণ্ডে। এরপরে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বিল পাস হয়ে গেছে ইতিমধ্যে। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির মতো গোয়া সিভিল কোড চালু রয়েছে। অর্থাৎ যদি আমরা দেখি যে আমি যে স্টেটগুলোর নাম বললাম, উত্তরাখণ্ড, সেখানে কিন্তু দেখা যায় যে বিভিন্ন মন্দির বা যা আছে সেটা একটা কি বলে ঐতিহাসিক জায়গা, সেখানে হিন্দুত্বের একটা বড় জায়গা, সেখানে কিন্তু এই আইনটা কার্যকর হয়েছে প্রথম। এরপরে যদি গুজরাটে আসি, গুজরাটেও কিন্তু বহু ভাষাভাষী মানুষ আছে, সেখানে মুসলিম সম্প্রদায় একটা বড় অংশ আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, সেখানে কিন্তু এই আইন চালু হয়ে গেছে। আবার যদি অসমে দেখি, অসমে এই আইনটা পাস হয়ে গেছে, অসমেও তো আছে বিভিন্ন দেশে ভাষাভাষী মানুষ। গোয়া, গোয়া খুব একটা ছোট রাজ্য এবং সেখানে খ্রিস্টান পার্সি এদের প্রভাব বেশি, সেখানেও কিন্তু এই যে গোয়া সিভিল কোড চালু রয়েছে। তাহলে এখানে তো বিভিন্ন এই আমি যে 4টে স্টেটের নাম বললাম, এখানে যদি চালু হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে এই আইন চালু হতে অসুবিধাটা কোথায়? বিতর্ক থাকবে, বিতর্ক নিয়েই করতে হবে। আমি যদি একটু দেখি যে আরো কিছু বিষয়, যেমন এই যে উত্তরাখণ্ডে যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধিতে বহুগামিতা নিষিদ্ধ হয়েছে, কি না? বহু বিবাহ নিষিদ্ধ, একাধিক বিবাহ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লিভ ইন। এখন মানে এখনকার যে প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা যে এগিয়ে চলেছি, এখন লিভ ইন কিন্তু একটা বড় বিষয়। অনেকেই তারা বিয়েতে বিশ্বাসী নয়, বা তারা লিভ ইন করে থাকছে, তারপরে হয়তো গিয়ে একটা সময় গিয়ে তারা সংসার করছে বা একসঙ্গে বিয়ে সম্মতি দিচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ইউসিসিতে, এবং যদি কোনো নাবালক বা নাবালিকা, এখন প্রায় 12-13 বছরের ছেলেমেয়েরা প্রচন্ড কিন্তু সচেতন, সমাজ যে জায়গায় আমরা এগোচ্ছি এবং সামাজিক মাধ্যম যেভাবে এগোচ্ছে, রেখে ঢেকে আর কোনো ব্যাপার কিন্তু নেই। এখন মোটামুটি ওই 12-13 বছরের পরে প্রত্যেকেই প্রায় বলে যায় অ্যাডাল্ট, হয়তো আমাদের একটা নির্দিষ্ট বয়স আছে, কিন্তু দেখা যাচ্ছে 13-14 বছরে সবাই অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা তখনও নাবালক থাকছে। তাই এই নাবালক বা নাবালিকা লিভিং সম্পর্কে যদি থাকতে চায়, তাহলে আইনগতভাবে কিন্তু অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক। এবং আরো একটা বিষয় যে এই লিভিং করার ফলে যদি আহ কোন রকম মানে এই যুগলের সন্তান হয়, সেই কিন্তু বৈধ সন্তানের দেওয়া হয়েছে এই আইনে। এবং অভিন্ন দেওয়ানি বিধিতে ছেলে মেয়ের জন্য সমান উত্তরাধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং ধর্মভিত্তিক উত্তরাধিকার আইনের পরিবর্তে একক নিয়ম প্রযোজ্য হয়েছে। আগে কি হতো হুম যে পুরুষতান্ত্রিক সমাজ, হ্যাঁ, এখন কি হচ্ছে, এখন যে যে পুরুষ মহিলা সমানাধিকার, তা সেই জায়গাটা থেকে এখানে কিন্তু এই জিনিসটা বলা হয়েছে। আর ওই ছেলেদের জন্য এক আইন, মেয়েদের জন্য এক আইন, এটা কিন্তু হবে না একদম। এবার হচ্ছে যে যারা অনেকেই নিঃসন্তান প্রতি যারা, তারা অনেকে দত্তক নেন, এই দত্তক গ্রহণের ক্ষেত্রেও কিন্তু এই একক আইন কার্যকর হবে। সব সম্প্রদায়ের নাগরিকের জন্য এই একই দত্তক গ্রহণের নিয়ম প্রযোজ্য হবে, ধর্মভেদে কোনো আলাদা আইন থাকবে না। আর অসমের ক্ষেত্রে যেটা আনা হয়েছে যে অভিন্ন দেওয়ানি বিধি, তাতে বিয়ের ন্যূনতম বয়স, পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার নিশ্চিত করা হবে, বহুগামিতা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে, লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হবে, বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়ে করা হবে। এবার পশ্চিমবঙ্গের যে অভিন্ন দেওয়ানি বিধি কি কি থাকবে, আমরা সেদিকেই এখন নজর রাখব। দাদা, এক্ষেত্রে এই এই যে ভারতের মতো বহু ধর্ম ভাষা সংস্কৃতির যে দেশ, এবং সেক্ষেত্রে যে একই দেওয়ানি আইন প্রণয়ন করা, এটা কার্যক্ষেত্রে কতটা বাস্তবসম্মতভাবে করা সম্ভব হবে, বা কতটা বাস্তবসম্মতভাবে এগোনো সম্ভব হবে, কি মনে হয় এক্ষেত্রে? সরকার যদি আইন আনে, সে আইন প্রত্যেক কটা
প্রত্যেক নাগরিককে মেনে চলতে বাধ্য। হুম। প্রথম দিকে হয়তো বিরোধিতা হবে, সব জিনিসের বিরোধিতা হয়, আমাদের এখানে রাজনীতি বেশি হয় পশ্চিমবঙ্গে, এটা নিয়ে রাজনীতি হবে, মানুষ রাস্তায় নামবে, সবই হবে, কিন্তু আলটিমেটলি গিয়ে এই আইনটাকে মানতে হবে। কারণ এই আইনটা সংসদীয় যে জায়গা, অর্থাৎ বিধানসভায় পাস হবে, তারপরে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল থেকে রাষ্ট্রপতির কাছে যাবে। এই যে পুরো সংসদীয় ব্যাপারটা, এইটা যদি হয়, তাহলে সে যদি রাষ্ট্রের নাগরিক হয়, পশ্চিমবঙ্গের সব মানুষ যারা রয়েছেন তারা যদি এই রাষ্ট্রের নাগরিক হন, তাহলে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যে আইন কার্যকর হবে তার মতামত ভিন্ন থাকতে পারে, তাকে কিন্তু এই আইনের আওতায় আসতেই হবে। হুম। এটা কিন্তু পরিষ্কার। তাই এইখানে কতটা কি কার্যকর হবে, কে সাপোর্ট করলো, কে সাপোর্ট করলো না, তাতে কিন্তু কিছু আসে যায় না। আমরা যদি দেখি যে এখানে অনেক কিছু নিয়ে বিরোধিতা হয়েছে, সিএ নিয়ে বিরোধিতা হয়েছে, এনআরসি নিয়ে বিরোধিতা হয়েছে, সব থেকে বড় বিরোধিতা হয়েছিল কি নিয়ে, এসআইআর নিয়ে বিরোধিতা হয়েছিল। তো আলটিমেটলি সরকার করে দেখিয়েছে, দেশের নাগরিককে মানতে হয়েছে, প্রত্যেককে এসআইআর এর জন্য যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো মেনে সেসব কাগজপত্র জমা দিতে হয়েছে, সেই অনুযায়ী নির্বাচন হয়েছে। অতএব এটা থাকবেই। এটা নিয়ে যদি আমরা ওয়াকফ সম্পত্তির কথা বলি, ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন হয়েছে নতুন, প্রত্যেকেই তো বলেছিল এই রাজ্য থেকে সব থেকে বেশি আমরা দেখেছি যে আহ, কিরকম গন্ডগোল বিভিন্ন জায়গায় হয়েছিল, অবরোধ হয়েছিল, বিক্ষোভ হয়েছিল, কিন্তু অবশেষে কিন্তু এই রাজ্যকেও কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি করতে হয়েছিল যে ওই ওয়াকফ নিয়ে যে আইন কেন্দ্রীয় সরকার কার্যকর করেছিল তার যা যা ক্রাইটেরিয়া, এটা কিন্তু করতে হয়েছিল। তাই আমার মত আলাদা হতে পারে, কিন্তু পথ কিন্তু একটাই, যে দেশের নাগরিক, সেই নাগরিককে যদি রাষ্ট্র ব্যবস্থা মেনে কোনো আইন তৈরি হয়, রাষ্ট্র ব্যবস্থায় থেকে সে আইন তিনি মানতে বাধ্য। অতএব এইটা যদি কার্যকরী হয়, তাহলে কিন্তু এই আইন এখানে বলবৎ হবে। সেক্ষেত্রে কেউ যদি না মানে, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা রয়েছে, তার মতন ব্যবস্থা নেওয়া। অনেক ধন্যবাদ, অনেক অবশ্যই। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একাধিক বিতর্ক বহু সময় ধরে চলছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে সমস্ত ধর্ম বা ভাষাভাষী ব্যবধান মিটিয়ে একটাই পরিচয় ভারতবাসী, এবং সেক্ষেত্রে সকল ভারতবাসীর জন্য একই আইন, একই নিয়ম, আর সেটাই অভিন্ন দেওয়ানি বিধি, যা চালু হতে চলেছে এ রাজ্যেও। এবার সময়ের দিকে তাকিয়ে অপেক্ষা করা যে কবে একেবারে প্রশাসনিক স্তরে এর স্বীকৃতি সামনে আসে।